আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ঈদুল আজহা শেষ, ঈদের ছুটিও শেষ। এখন সবার প্রায় নিজ নিজ গন্তব্যস্থলে বা কর্মস্থলে ফেরার পালা। তো কেমন গেল আমাদের ঈদুল আজহা, বা এই ঈদুল আজহার সময় স্থানীয় পরিবেশ কেমন ছিল, এই দেশের সার্বিক অবস্থা কেমন ছিল? তো এই পরিপ্রেক্ষিতে আমার একজন শ্রদ্ধেয় স্যার, আমার ডিপার্টমেন্টের স্যার অধ্যাপক ডক্টর বিলাল হোসাইন, উনি একটা ফেসবুকে পোস্ট করেছেন। তো ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি, সম্মান করি, এবং উনি আমার একজন প্রিয় শিক্ষক। তো ওনার অবজারভেশন আমার খুবই ভালো লেগেছে। তো যার জন্য ভাবলাম স্যারের ফেসবুকের পোস্টে নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। স্যার ফেসবুক পোস্টে যে কথাগুলো বলেছেন, ওভারঅল সে কথাগুলো প্রায় সারা বাংলাদেশের একটা অবস্থা বা সারা বাংলাদেশের একটা পরিপ্রেক্ষিত, মানে স্যার পোস্টে যেগুলো উল্লেখ করেছেন মোটামুটি সারা বাংলাদেশের অবস্থাই প্রায় সেই রকম। তো আমি স্যারের পোস্টটা হুবহু তুলে ধরতেছি, পাশাপাশি আমার কথাগুলোও বলতেছি। তো স্যারের পোস্টটা ছিল এরকম: ঈদ উপলক্ষে এক সপ্তাহ গ্রামের বাড়িতে থেকে বর্তমান সরকার, সামনের নির্বাচন ও জনগণের নানান বিষয় নিয়ে মানুষের সাথে কথাবার্তা ও ব্যক্তিগত অবজারভেশন থেকে কয়েকটি বিষয় তুলে ধরছি। ১ নাম্বার, জিনিসপত্রের দাম মোটামুটি স্থিতিশীল থাকায় এবং স্থানীয় পর্যায়ে কোনো সংঘবদ্ধ গ্রুপ না থাকায় মানুষের কিছুটা স্বস্তিতে আছে বলে মনে হয়েছে। বর্তমান সরকারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন অসন্তোষ ছিল না। বর্তমান সরকারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো অসন্তোষ ছিল না। ডক্টর ইউনূসকে গ্রামের মানুষ পছন্দ করে, মানে তিনি যেভাবে দেশ চালাচ্ছেন তাতে মানুষের পছন্দ হচ্ছে। ২ নম্বরে স্যার বলেছেন, বিএনপি ও জামাত জাতীয় নির্বাচন নিয়ে ও স্থানীয় নির্বাচন নিয়ে কাজ করছে। বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা, বিয়ের অনুষ্ঠানে উভয় দলের লোকেরা অংশ নিচ্ছে। বিশেষ করে বিএনপি ও জামাত উভয় দলই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। কার টুর্নামেন্ট কত বড় করে আয়োজন করা যায় এই প্রতিযোগিতা চলতেছে। ৩ নম্বর স্যার লিখছেন, বিএনপি ও জামাতের মধ্যে এক ঠান্ডা লড়াই খেয়াল করলাম। বিএনপি এবং জামাতের মধ্যে স্থানীয় পর্যায়ে একটা ঠান্ডা লড়াই চলতেছে বলে স্যার মনে করতেছে। আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীরা মাঠের রাজনীতিতে অংশ নিচ্ছে না। উভয় দল আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছে, মানে বিএনপি এবং জামাত দুই দলই আওয়ামী লীগের যেসব ভোটার আছে সেসব ভোটারদেরকে নিজ নিজ দলের পক্ষে টানার চেষ্টা করতেছে। ৪ নম্বরে স্যার বলতেছে, জামাত দলীয়ভাবে অনেক কোরবানি দিতে দেখলাম, মানে প্রতি বছরই জামাত যেটা করে থাকে আর কি, তা অনেক বেশি কোরবানি দেয় বিভিন্ন পরিবারের পক্ষ থেকে, বিভিন্ন অসহায় মানুষের পক্ষ থেকে। তো স্যার সেটাই বলতেছেন যে জামাত দলীয়ভাবে অনেক কোরবানি করছে। ঈদের পরের দিন মূলত তারা গোশত বিতরণ করে। যেসব অসহায় মানুষ কুরবানি দিতে পারে না, তাদের পক্ষ থেকে জামাত কুরবানি দেয় এবং ঈদের দিন এবং ঈদের পরের দিন সেসব গোশত বিতরণ করে। বিএনপিতে দলীয়ভাবে কোরবানি দেওয়া লক্ষ্য করিনি। মানে হচ্ছে সাধারণত বিএনপি যেহেতু ইসলামিক আদর্শের দল না, সেহেতু বিএনপি আসলে স্থানীয় মানুষের পক্ষ থেকে বা অসহায় মানুষের পক্ষ থেকে এরকম কোরবানি দেয় না। বিএনপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে আগের চেয়ে বেশি কোরবানি দিয়েছেন এবং গরিবদের গোশত দিয়েছেন, কিন্তু তারা দলীয়ভাবে কোনো কোরবানি না দিলেও তারা ব্যক্তিগতভাবে অনেক বেশি কোরবানি দিয়েছে, বা হচ্ছে আগের থেকে একটু ভালো কোরবানি দিয়েছে, এবং গোশত দরিদ্র মানুষের মধ্যে বা অসহায় মানুষের মধ্যে আগের তুলনায় বেশি বিতরণ করেছে বলে স্যারের মনে হয়েছে। আমার কাছেও এরকম মনে হয়। ৫ নম্বরে স্যার লিখেছেন, তবে স্থানীয় ইস্যু ও জনগণের কল্যাণে এজেন্ডা সেট করে কাজ করা ও রাজনীতি করার প্রবণতা কারোর মধ্যে দেখিনি। মানে স্থানীয় পর্যায়ে গ্রুপিং করে যে রাজনীতিটা মানুষ করা হয় বা কাজ করে দলের পক্ষে, সেইটা সেভাবে স্যার লক্ষ্য করেনি। যেহেতু নির্বাচন এখনো অনেক দেরি, প্রায় ১ বছর বা ১ বছরের কাছাকাছি, তো সেহেতু এখনো ওই রকমভাবে কেউ কাজ করেনি বা কাজ করতেছে না, বা স্যারের চোখে পড়েনি। বিএনপির লোকদের বিরুদ্ধে সালিশ বাণিজ্যের অনেক অভিযোগ রয়েছে। মানে হচ্ছে স্থানীয় পর্যায়ে যে বিচার আচার হয়, এইসব বিচার আচারে বেশিরভাগই যারা শাসক পর্যায়ে আছে এখন বর্তমান, তাদের হচ্ছে বেশিরভাগই লোকই বিএনপি। তো তাদের বিরুদ্ধে আসলে
এরকম সালিশ বাণিজ্যের একটা অভিযোগ আছে, মানে হচ্ছে টাকা খেয়ে তারা বিচার পাল্টে দেয় আর কি স্থানীয় পর্যায়ে। জামাতের নেতারা সালিশ দরবারের কাজে অনেক পিছানো। জামাতের নেতারা এই সালিশ দরবারে তেমন একটা উপস্থিত নাই বা হচ্ছে সেভাবে তারা অংশগ্রহণ করছে না। মানুষের সমস্যা সমাধানে ন্যায়মূলক কাজ করার লোকের অভাব পরিলক্ষিত হলো। মানে স্যার এখানে বোঝা যাচ্ছেন যে মানুষের সমস্যা সমাধান করার জন্য বা বিচার কাজ করার জন্য ন্যায় ভিত্তিক যে কাজগুলো করা দরকার বা ন্যায়ের যে কাজগুলো করা দরকার, এইরকম ভালো মানুষের সংখ্যা মনে হলো যে কম। 6 নম্বরে এনসিপিকে নিয়ে স্যার মন্তব্য করেছেন, এনসিপি বা অন্যান্য দলে তেমন কোনো কাজ চোখে পড়েনি। স্বাভাবিকভাবেই এনসিপি খুবই ছোট দল, বা অন্যান্য দল তো একেবারে খবর নাই স্থানীয় পর্যায়ে। তো সেহেতু আসলে যেহেতু ওই সব দলের কোনো ক্যাপাসিটি নেই, সেহেতু আসলে স্থানীয় পর্যায়ে সেসব দলের কার্যক্রম না থাকারই কথা। বাংলাদেশের দল এখন মূলত দুইটাই, বিএনপি এবং জামাত। তো তাদেরই কার্যক্রম থাকবে, আগেও ছিল। তো স্যার শেষে তার নিজের একটা ছোট অবজারভেশন দিয়েছেন, সেটা হচ্ছে স্যার বলতেছেন, আমার মনে হয়েছে যারা মানুষের সমস্যার সমাধানের টাকা নেয়া ছাড়া কাজ করবে এবং জনগণকে শান্তিতে থাকার ক্ষেত্রে সহযোগিতা করবে, তারাই এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আমি স্যারের শেষের অবজারভেশনাল লাইনগুলো আবার বলি। স্যার বলতেছে, যারা মানুষের সমস্যা সমাধানে টাকা না ছাড়া কাজ করবে, মানে টাকা না নিয়ে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেই শান্তিতে থাকার জন্য যে দল বা যে মানুষগুলো কাজ করবে তারাই এগিয়ে থাকবে। এখানে স্যার মূলত নির্বাচনের কথা বলেছেন, যে নির্বাচনে তারা এগিয়ে থাকবে এবং তারাই বিজয়ী হবে। স্যার শেষে এই মন্তব্যটাই করেছেন। তো স্যারের এখানে স্যার 6টা পয়েন্ট উল্লেখ করেছেন, সবগুলো পয়েন্টই যৌক্তিক এবং আমার কাছে মনে হয়েছে সারা বাংলাদেশের অবস্থা এইরকমই। স্যার যেভাবে মন্তব্য করেছেন হয়তো একটু এদিক সেদিক হতে পারে, তবে ওভারঅল বাংলাদেশের সিনারিও এখন এরকমই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।